সো আমরা এখন ইংলিশ সেকেন্ড পেপারে চলে আসছি। সেকেন্ড পেপারে আজকে টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু অনেকগুলো পার্ট আছে। জানো যে টেন্স আছে, সিকোয়েন্স অফ টেন্স আছে, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। এই প্রত্যেকটার মধ্যে সবথেকে বেশি কোশ্চেন তোমাদের যেটাই ঝামেলায় ফেলে, টেন্স চিনতে পারো, কোনো অসুবিধা হয় না, কিন্তু ঝামেলা হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি কোন সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাবো, এইটা নিয়ে কিন্তু ঝামেলা হয়। তো সবাই একটু খেয়াল করবা, একদম বোর্ডের দিকে ফোকাস থাকবা, তা না হলে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু পরে অসুবিধা হবে। ঠিক আছে, রাইট ফর্মে ভার্বস করতে হলে, ভালো মতো শিখতে হলে আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবা না, আশা করি এনজয় করবা। প্রথমে আমি রুলস গুলা বুঝাবো, এখানে যাই লেখা থাকুক আমি কিছু পার্সোনাল ট্রিক্স এন্ড টেকনিক্স দিয়ে তোমাদেরকে রাইট ফর্ম ভার্বস শেখাবো। আর আমার সব থেকে প্রিয় এই টপিক ছিল হচ্ছে রাইট ফর্ম ভার্বস, কখনোই একটা ভুল হইতো না। ঠিক আছে, এই একটা টপিক যেখান থেকে কখনোই ভুল হইতো না। এর কারণ হচ্ছে কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স মেনটেন করতে হবে তোমাদেরকে। এই টেকনিকগুলো মেনটেন করলে তুমি এখন থেকে কিন্তু খুব ভালো মতো পারবা। দেখো, বোর্ডটা কিছু প্র্যাকটিস আছে, এগুলো আমি খুব ভালো মতো সলভ করে দিব। প্রথমেই দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। আচ্ছা, এগ্রিমেন্ট মানে তো বুঝো, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। কার কার চুক্তি? দেখো, সাবজেক্ট আর ভার্বের চুক্তি, এই দুজনের মধ্যে একটা চুক্তি হবে। এখন আমি কিছু সেন্টেন্স লিখছি, দেখো যে হি প্লেড ফুটবল ইয়েস্টারডে। আরেকটা লিখলাম হি, আচ্ছা হি না লিখে দে লিখলাম, দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, ওই একই কথা লিখলাম। তারপর লিখলাম আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। একটা জিনিস খেয়াল করো, এই ইয়েস্টারডে দেখে চিনতে পারছি এটা একটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, বা এটা পাস্ট ফর্ম ইউজ করতে হবে এই সেন্টেন্সের মধ্যে। সবাই তো বুঝো যে ইয়েস্টারডে মানে গতকালটা পাস্ট হয় সব সময়। দেখো, তো এখানে প্রথমটার সাবজেক্ট কি ছিল? প্রথম সাবজেক্ট ছিল হচ্ছে হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই হয়তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনো। আমি আর তুমি ছাড়া যা আছে, মানে হি তো আমি আর তোমার মধ্যে নাই, তাহলে থার্ড পারসন, আর হি তো একজনকে বোঝায়, তাই সিঙ্গুলার নাম্বার। ওকে, এর সঙ্গে আমরা প্লেইড বসাইছি, বা ভার্বের পাস্ট ফর্ম ভি টু হিসেবে ধরবো শর্টকাট আমরা যদি বুঝি। আর এই যে থার্ড পারসন মানে আমিও না তুমিও না, তারা, কিন্তু এটা প্লুরাল নাম্বার। মনে রাখবে এটা কি নাম্বার? প্লুরাল নাম্বার। দে একটা প্লুরাল নাম্বার, তার সঙ্গে আমি প্লেইড ভি টু ইউজ করছি। আই একটা ফার্স্ট পারসন, ঠিক আছে, আই হচ্ছে, সরি, ফার্স্ট পারসন। দেখো একটু খেয়াল করে, যে আই এর সঙ্গে আমি প্লেইড ইউজ করছি, এইটাও আমি ভি টু ইউজ করছি, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছি, ভি টু ভি টু ভি টু। প্রত্যেকটা জায়গায় আমি সেম জিনিস ইউজ করছি। কোন টেন্সে? পাস্ট টেন্সে। সাবজেক্ট আলাদা আলাদা হলেও পাস্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভার্বের উপর কোনো প্রভাব পড়ে না। ভার্বের উপর প্রভাব পড়বে কখন? যখন প্রেজেন্ট টেন্স হবে। একটা জিনিস মনে রাখবা, যখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তখনই কিন্তু আমাদের ভার্বের উপরে প্রভাব পড়বে। তাহলে আমরা এবার প্রেজেন্ট ইনডেফিনিটের দুই তিনটা সেন্টেন্স লিখে দেখি যে আসলেই তাই কিনা। দেখো, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে। এখানে দেখো হি, হি কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইজ প্লেইং হচ্ছে, কিন্তু বয়েজ আর প্লেইং হচ্ছে। বয়েজ কি বলতো? প্লুরাল নাম্বার, আর হি ছিল হচ্ছে সিঙ্গুলার নাম্বার। হি সিঙ্গুলার, তার সঙ্গে আমি ইজ ইউজ করলাম, কিন্তু বয়েজ প্লুরাল, তার সঙ্গে আমি আর ইউজ করলাম। এই হিটা সাবজেক্ট ছিল, সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা সম্পর্ক আছে। এখান থেকে তুমি বুঝতে পারতেছো সাবজেক্ট একরকম হলে ভার্ব কিন্তু ওই একই রকম হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্কটা হচ্ছে, এইটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন কথা ভাইয়া, এটা তো অনেক সহজ, আমি তো পারি। হ্যাঁ, তুমি পারো। যদি এরকম থাকে তাহলে ইজিলি পারবা যে সাবজেক্টের পাশে ভার্ব আছে। সবসময় সাবজেক্টের পাশে ভার্ব থাকবে না। সাবজেক্ট নিয়ে অনেক রকম প্যাচ দেওয়া যায় পরীক্ষায়, সেই প্যাচগুলো তোমার সাথে দেওয়া হবে, তোমাকে সেই প্যাচগুলোর মধ্যে ফেলা হবে। সেই প্যাচগুলো কিন্তু আজকে আমরা শিখবো ছাড়ানো। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা কথা বলছে, সিঙ্গুলার ভার্ব উইথ সিঙ্গুলার সাবজেক্ট। মানে সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বও প্লুরাল করব। এই যে দুইজনের মধ্যে একটা চুক্তি হইলো, এই চুক্তিটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন কথা, আমি সবসময় সাবজেক্টটা চিনবো কিনা, এটাই হলো কথা, যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল কেমনে চিনবো। যত ধরনের সাবজেক্ট তোমার সামনে আসতে পারে সেগুলাই আমি এখন আমরা আলোচনা করব। দেখো,
প্রথমে যে জিনিসটা দেখো, হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মনে রাখবা হেয়ার আর দেয়ার এর কোনো ভ্যালু নাই। হেয়ারের পরে বা দেয়ারের পরে ইজও বসতে পারে, আরও বসতে পারে, সিঙ্গুলার হইতে পারে, ভার্ব প্লুরালও হইতে পারে। হেয়ার আর দেয়ারের কোনো ভ্যালু নাই। হেয়ার আর দেয়ারের পরে যে নাউনটা থাকবে বা যে সাবজেক্টটা থাকবে ওইটা দেখতে হবে, ঠিক আছে? এখানে বলছে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটির রূপ নির্ধারিত হবে ভার্ব পরবর্তী নাউন। এখানে কি বলছে? ভার্ব পরবর্তী নাউনের নাম্বারের উপর, মানে ভার্বের পরে যে নাউনটা আছে ওইটা দেখতে হবে। তার মানে দেয়ারের কোনো ভ্যালু নাই। ভার্বের পরে যেটা আছে ওইটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, ওইটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। এই জিনিসটাই বলছে। দেখো, দেয়ার ইজ হবে নাকি আর হবে এটা আমরা আগে শিওর না, দুইটা জায়গায় দেয়ার আছে। পরের জিনিসটা দেখতে হবে, এই যে এ পোস্ট আর হচ্ছে থ্রি পন্স, দেখতে পাচ্ছ? দেয়ারের পরে এ পোস্ট আছে, এ পোস্ট মানে একটা পোস্ট, এটা তো সিঙ্গুলার ভাইয়া, তাই এখানে ইজ হইছে। আবার এই দেয়ারের পরে দেখো থ্রি পন্স ছিল, এটা প্লুরাল। থ্রি পন্স কি? প্লুরাল। দেয়ারের পরে এটা প্লুরাল আছে, তাই এখানে আর হইছে। তাহলে দেয়ারের কোনো ভ্যালু নাই, দেয়ারের পরে যে কোনো জিনিস বসতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো মিনিংটা বলে দিচ্ছি, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে বা ডাক অফিস আছে। দেখো, দেয়ার আর থ্রি পন্স ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামে তিনটা পুকুর আছে। এটার অর্থ হচ্ছে এরকম। বাট গ্রামারটা কি বুঝছো? খুবই ইজি। ওকে, আচ্ছা তোমরা ব্রেক চাচ্ছ, ব্রেক কখন দিবেন? আমি ব্রেক এখনই দিব। তো পরের রুলসটা যাওয়ার আগে আমি এখনই ব্রেক দিচ্ছি। আজকে শুক্রবার, অনেকের জুম্মার দিন নামাজ পড়তে যাবা, সো যার কারণে আমি ছুটিটা কম দিব। আমাদের যে সময় আছে এখনো পর্যন্ত হাতে, তার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। সো আমরা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 10 মিনিটস ব্রেক। এখন 50 বাজে, তার মানে আমরা ঠিক 11টায় আবার ব্যাক করব। ঠিক আছে, আমরা ঠিক 11টায় ব্যাক করব। অনেক খুশি সবাই।
চলে আসছি আবার, আমাদের ব্রেক টাইম কিন্তু শেষ, অলরেডি 11টা বেজে গেছে। বাইজিৎ জিজ্ঞেস করছে অ্যানশিয়াসের বাংলা অর্থ কি। অ্যানশিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত, ঠিক আছে। অ্যানশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যানজাইটি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যানশিয়াস। অ্যানশিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, আবার ক্লাস শুরু করি। আশা করি সবাই ব্যাক করছো। কে কে ব্যাক করছো ভাইয়া? একটু বি লিখে জানাও, বি, যে ভাইয়া ব্যাক করছি। ঠিক আছে, ওকে ভাইয়া, অনেকেই, সেই তো সবাই চলে আসছো, ভেরি গুড। ওকে, আমরা চলে যাই পরেরটা, একটু খেয়াল করো। দেখো কি বলছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, ভার্বটি ডাব্লিউএইচ ওয়ার্ড এর অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করে বসবে। এই অ্যান্টিসিডেন্ট কথা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে ভাইয়া। আগে বুঝতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তোমরা জানো ডাব্লিউএইচ ওয়ার্ড এর কাজ হচ্ছে প্রশ্ন করা। যেমন আমি যদি বলি হু ইজ দ্য বয়, হু ইজ দ্য বয়, একটু খেয়াল করো, যখন আমি বলছি হু ইজ দ্য বয়, এটা একটা প্রশ্ন করছি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। কিন্তু প্রশ্ন না করে যদি সেন্টেন্সের মাঝখানে বসে অথবা শুরুতে কোথাও একটা বসে এবং সেটা যদি প্রশ্ন না করা হয়, দুইটা পার্টকে যুক্ত করা হয়, দুইটা ক্লজকে, তখন এটাকে বলবো আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন অন অফ দ্য প্রবলেমস হুইচ ওয়ার, দেখতে পাচ্ছ, হুইচ ওয়ার ডিসকাসড ওয়াজ পয়েন্টেড আউট বাই হিম। এই হুইচটা দিয়ে দেখো কোনো প্রশ্ন করা হয় না, এটা সেন্টেন্সের ঠিক মাঝখানে আছে, এটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনেরও হিয়ার আর দেয়ার এর মতো কোনো ভ্যালু নাই। হেয়ার আর দেয়ার পরে যেমন আমরা পরেরটা অনুযায়ী ভার্ব বসাইছিলাম, আর এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে এদের ক্ষেত্রে আমরা দেখবো এদের আগে কি আছে। মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন সবসময় তার আগের যে সাবজেক্ট আছে ওইটাকে মিন করে বা ওইটাকে রেফার করে বা বোঝায়, যাই তুমি বলো না কেন। এইটা দিয়ে আসলে কি বোঝায়, ওর ঠিক আগে যে নাউনটা থাকে ওইটাকে বোঝায়, এই কথাটা মাথায় রাখবা। তাহলে এইটা অনুযায়ী বসবে না, রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বসবে না, বসবে ঠিক আগের যে নাউন থাকবে ওইটা অনুযায়ী ভার্ব বসবে। এই হুইচের আগে দেখো কি আছে, ওয়ান অফ দ্য প্রবলেমস আছে। এখন কথা হচ্ছে এইটা যেহেতু নাউন আছে, এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? প্রবলেমস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল ভাই, সবাই জানো। তাহলে কি হবে দেখো, এই জন্য কিন্তু আমরা এখানে কি করছি, ওয়ার বসেছি। আর যদি এটা সিঙ্গুলার হইতো আমরা এখানে ওয়াজ বসাইতাম, যেহেতু এখানে প্রবলেমস প্লুরাল ছিল, ওয়ার ডিসকাসড আমরা বসিয়েছি। তারপর হচ্ছে ওয়াজ পয়েন্টেড আউট বাই হিম। এই ওয়াজটা আবার কোত্থেকে আসলো, অনেকের প্রশ্ন। ভাইয়া একটা জিনিস মনে রাখো, এখানে একটা তোমাদের পার্ট করে দিচ্ছি। হুইচ ওয়ার ডিসকাসড একটা অংশ, এই অংশ হচ্ছে একটা ক্লজ। আর এই যে ওয়াজ দেখতে পাচ্ছ, ওয়াজ পয়েন্টেড আউট বাই হিম, এই ওয়াজ হচ্ছে আরো একটা ভার্ব, এবং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই যে অন অফ দা। অন অফ দার মধ্যে এই ওয়ানটা হলো এটা সাবজেক্ট, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, এরপরেই তোমরা এটা পাবা যে প্রিপোজিশনের আগে সবসময় সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের পরে না। তাহলে এই অফ হচ্ছে প্রিপোজিশন, এর আগে যে ওয়ান আছে এটা সিঙ্গুলার ছিল, কি ছিল ওয়ানটা? সিঙ্গুলার ছিল, অন অফ দ্য প্রবলেমস এই ওয়ানটা সিঙ্গুলার ছিল, যার সঙ্গে এখানে আমরা ওয়াজ ইউজ করেছিলাম। আশা করি ভাই ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে কারণ। এরপরে দেখো, আই হু অ্যাম আ ডক্টর প্র্যাকটিস হিয়ার। বলবে অনেকে, ভাই হু এর পরে তো নরমালি আমি ইজ দেখি সব সময়, কিন্তু হু এর পরে এখানে অ্যাম কেমনে হইলো? হু ইজ শুনতে সবসময় ভালো লাগে, হু ইজ, হু আর, কিন্তু হু অ্যাম শুনতে ভালো লাগে না। শুনতে ভালো লাগুক বা না লাগুক, একটা কথা মনে রাখো, হু একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, কারণ এর আগে একটা সাবজেক্ট আছে আই, এবং এই রিলেটিভ প্রোনাউনের আগে যেহেতু আই ছিল, ওইটা অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। আয়ের সঙ্গে কি ইজ বা আর বসে না, আয়ের সঙ্গে এম বসে, এই জন্য হু এর আগে আই ছিল বলে এখানে এম ইউজ করেছে। আমি যে একজন ডাক্তার প্র্যাকটিস হেয়ার, মানে এখানে প্র্যাকটিস করছি, ওকে। এরপর দেখো, ইট ইজ হি হু ইজ টু ব্লেম। এই যে হু দেখতে পাচ্ছ, আচ্ছা প্র্যাকটিস, প্র্যাকটিস মানে এখানে সি হবে না এস হবে, বলো তো তোমরা। এস দিলে কি হয়, ভার্ব নাকি নাউন? এস দিলে কি হয়? হ্যাঁ, তোমরা সবাই বলেছো ভার্ব। প্র্যাকটিস হেয়ার মানে এখানে প্র্যাকটিস করি, এটা ভার্ব, এখানে একটা ভার্ব হবে।
তাহলে এই প্র্যাকটিসের যে সি দেখতে পাচ্ছ, এটা সি হবে না, অ্যাকচুয়ালি এখানে হবে এস। ওকে, বানানে একটু ঝামেলা হয়েছে এখানে, জাস্ট প্র্যাকটিস হিয়ার। এবার খেয়াল করো, ইট ইজ হি। এবার তোমরা জিজ্ঞেস করছো অনেকে অ্যান্টিসিডেন্ট কি ভাইয়া? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বসূরি। তার মানে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে ওইটাকে বলে অ্যান্টিসিডেন্ট। এই যে রিলেটিভ প্রোনাউন, এটা যাকে মিন করছিল, এই নাউনটাকে মিন করছিল, সরি এই হুইচটা হচ্ছে প্রবলেমকে মিন করছিল, তার মানে এই প্রবলেম হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। ওকে, আবার এখানে হু এর আগে আই ছিল, আই একটা অ্যান্টিসিডেন্ট। এখানে হু এর আগে হি ছিল, এটাও একটা অ্যান্টিসিডেন্ট। এইগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে ইট ইজ হি, হু, এই হু এর আগে হি আছে, এই হিটা অ্যান্টিসিডেন্ট, এটা অনুযায়ী হি এর সঙ্গে ইজ হয়, তাই এখানে ইজ হয়েছে। আবার দেখো এখানে একটা কথা বলছে যে ফিউ বোথ মেনি যদি সাবজেক্ট হয় তাহলে নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। তাহলে কি হবে দেখো, তোমার যেহেতু এখন রাইট ফর্ম ভার্ব করতে হচ্ছে, নাউন তোমার চেঞ্জ করতে হবে না, কিন্তু ইন দ্য লং রান তুমি যখন বড় হবা বা তুমি যখন কোনো প্যারাগ্রাফ লিখতে যাবা, কোনো সেন্টেন্স লিখতে যাবা, তখন যেন এই জিনিসগুলো ঠিকঠাক ব্যবহার করো। এই জন্য কিন্তু আমরা নাউনের কথাটা বলেছি যে ফিউ বোথ মেনি যদি সাবজেক্ট হয়, মানে ওরা যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে যে নাউন থাকবে ওই নাউনটাও হবে প্লুরাল, যে ভার্ব থাকবে সেই ভার্বটা হবে প্লুরাল, দুইটাই প্লুরাল করতে হবে। কিন্তু মেনি এ থাকলে, এখানে ছিল মেনি আর মেনি এ, দুইটা কিন্তু আলাদা। মেনি থাকলে কিন্তু প্লুরাল করব, কিন্তু মেনি এ থাকলে নাউন আর ভার্ব দুটাই সিঙ্গুলার হবে। মেনি এর সঙ্গে কি হবে, মেনি এ সিঙ্গুলার, নাউনও সিঙ্গুলার, এই নাউনটা হবে যে নাউন, এটাও হবে সিঙ্গুলার, আর যে ভার্ব এটাও হবে, ভার্বটাও হবে কিন্তু অবশ্যই অবশ্যই সিঙ্গুলার, বলে দিয়েছে এখানে। কথাটা মাথায় রাখতে হবে, বারবার রিপিট করার কারণ এটাই, বারবার বলছে এই জন্য যাতে ক্লাসেই পড়াটা হয়ে যায় তোমাদের, ঠিক আছে? যেন এই জিনিসগুলা মুখস্থ করতে খুব বেশি কষ্ট না হয়। এগুলো তো মনে রাখার বিষয়, যে কিসের সঙ্গে কি হবে, কিসের সঙ্গে কি হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে রাখার বিষয়। তো ক্লাসে যদি বারবার রিপিট করে বুঝাই, জিনিসগুলো তোমার মনে থাকবে, অল্প একটু একবার চোখ বুলালেই পড়া হয়ে যাবে, ঠিক আছে? দেখো আরো একবার রিপিট হচ্ছে, দেখো শর্টকাট করে লিখে দিছি, মেনি এর সঙ্গে সাবজেক্ট আর ভার্ব দুইটাই প্লুরাল, আর মেনি এর সঙ্গে সাবজেক্ট আর ভার্ব দুটোই সিঙ্গুলার, মনে থাকে যেন। দেখো এখানে বলছে এক্সাম্পল মেনি এ, ভাই মেনি আছে নাকি মেনি এ আছে? মেনি এ আছে, রাইট? মেনি এ হচ্ছে সিঙ্গুলার, তারপরে হবে সিঙ্গুলার ম্যান, এটাও সিঙ্গুলার হয়েছে। আর ম্যানের প্লুরাল কিন্তু তোমরা জানো যে মেন, মেনি এ মেন হবে না। ওকে, এই মেন হচ্ছে প্লুরাল, এটা হবে না, হবে হচ্ছে মেনি এ যেহেতু সিঙ্গুলার, ম্যানও সিঙ্গুলার হবে। ম্যান যেহেতু সিঙ্গুলার, ভার্বও হ্যাজ সিঙ্গুলার হবে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর মনে রাখবা হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে মেনি এ ম্যান সিঙ্গুলার হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ অনেকের মধ্যে একজন লোক চেষ্টা করেছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা শেষ করা। মেনি বয়েজ আর প্লেইং, এই যে দেখছো মেনি, মেনি এ নাই কিন্তু মেনি, তাহলে মেনি প্লুরাল। বয়েজ নাউন, এটাও প্লুরাল হবে, এরপর যে ভার্ব আর প্লেইং এটাও প্লুরাল হবে। মেনি সব প্লুরাল, আর মেনি এর সব কি হবে, সিঙ্গুলার। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। সাবজেক্টের পর প্রিপোজিশন দিয়ে যে শব্দ, তোমরা পড়ে নিও এটা, হ্যাঁ? আমি তোমাদেরকে খুব ইজিলি বুঝাই। মনে রাখবা একটা সেন্টেন্সের মধ্যে অনেক 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 অনেকগুলো প্রিপোজিশন আছে, একটার পর একটা প্রিপোজিশন বলছে, যেমন দ্য বুক অন দ্য টেবিল অফ মাই ব্রাদার, ইন দ্য রুম, অনেক কিছু বলছে, ইজ হিয়ার। আচ্ছা, এই যে পুরো সেন্টেন্সটা বললাম, কিচ্ছু দেখার দরকার নাই, একদম প্রথম যে প্রিপোজিশনটা বলছিলাম না, দ্য বুক অন দ্য টেবিল অফ মাই ব্রাদার, প্রথম কি ছিল? অন দ্য টেবিল। ওই অন দ্য টেবিল প্রথম প্রিপোজিশনের আগে যেটা থাকবে ওইটাই আমাদের সাবজেক্ট, এরপরে যা খুশি তাই থাকুক, আর কিছু দেখা লাগবে না। তাহলে ওই যে প্রথম প্রিপোজিশনের আগে যেটা ছিল ওইটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, ওটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দেখো এ বাস্কেট অফ রোটেন অ্যাপলস, এখন ঝামেলা লাগবে, এখানে রোটেন অ্যাপলস দেখে এটাকে প্লুরাল মনে করে ভার্বটা অনেকে কি করবে, প্লুরাল মনে করে ভার্বটা ওয়্যার বসাই দিবে, বাট তা হবে না। কেন? এ বাস্কেট অফ রোটেন অ্যাপলস, এখানে তো অফ আছে রে ভাই, অফ কি প্রিপোজিশন না? অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নয়, প্রিপোজিশনের কোথায় থাকে? আগে সাবজেক্ট থাকে, আগে আছে এ সাবজেক্ট, এটা সিঙ্গুলার, এ বাস্কেট। তাহলে এখানে কি হবে, ভার্বটাও এই জন্য সিঙ্গুলার হবে, এই কথাটা যেন মাথায় থাকে। প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। এই যে পরে পরে যে প্লুরাল আছে এইটা কিন্তু কাউন্ট হবে না, বোঝা গেছে? এটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করা
যাবে না। দেখো দ্য ফাইলস অফ মাই কম্পিউটার, এখানে অফ মাই কম্পিউটার, মাই কম্পিউটার দেখে অনেকে সিঙ্গুলার মনে করে এখানে ইজ বসাই দিবে, বাট সেটা ভুল। এই অফ তো ভাই আমাদের কি বলতো, অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর প্রিপোজিশনের আগে ছিল দ্য ফাইলস। ফাইলস কি ছিল? প্লুরাল। তাহলে কি এই কম্পিউটার ইজ সিঙ্গুলার ছিল বলে কি ইজ বসাবো? না, এর আগে প্লুরাল ছিল ফাইলস, এই জন্য আমরা কি বসাবো? আর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সাবজেক্ট হলো এখানে দা ফাইলস, দেখো বলেছি সাবজেক্ট হলো এ বাস্কেট, সাবজেক্ট হলো দা ফাইলস, মানে প্রিপোজিশনের আগেরটা। ইনফিনিটিভ এবং জিরান্ড সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিংটা আছে না, জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি ফিমেল ভার্বটা পড়াইছে, দেখো এটাকে আমরা জিরান্ড বলবো যখন সাবজেক্টের পজিশনে থাকবে। ভার্বের আগে যখন থাকবে এটাকে আমরা বলবো জিরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি, সেটা যদি ভার্বের আগে থাকে বা ভার্বের পরে থাকে, ঠিক ওটাকে আমরা জিরান্ড বলবো, কারণ ওটা সাবজেক্টের পজিশনে আছে, নাউন। এইরকম জিরান্ড যদি সাবজেক্ট হিসেবে থাকে অবশ্যই অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। ওয়াকিং ইজ, ওকে, গুড এক্সারসাইজ। আবার টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, টু ওয়াক আছে, এটা ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ইউজ করছে, এটাকেও করা যায়, তার সঙ্গেও আমরা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যদি দুটা বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ, তাইলে কিন্তু তাদের আগে ইচ বা এভরি থাকে তাহলে সিঙ্গুলার হয়। তোমরা নর্মালি জানো যদি এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট হয়, তারা ভিন্ন হইলে সবসময় প্লুরাল হয়। যেমন দেখো, আই অ্যান্ড মাই ব্রাদার, দেখো আই অ্যান্ড মাই ব্রাদার, আই আর হচ্ছে মাই ব্রাদার দুজন ভিন্ন ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত আছে, এর সঙ্গে কি হবে তাহলে? উত্তর হবে এর সঙ্গে আর প্রেজেন্ট হিয়ার। আই অ্যান্ড মাই ব্রাদার, ওরা দুইজন ভিন্ন ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে ওরা দুইজন মিলে হবে কি? সবসময় দুজন মিলে প্লুরাল। আর দুজন যদি একই ব্যক্তি হয় দুজন মিলে সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখো। তো আলাদা ব্যক্তি হওয়ার কারণে এখানে আর বসাইছি। এবার দুটো যদি একই ব্যক্তি হইতো এরকম, দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব ইজ নাকি আর প্রেজেন্ট। উত্তর কি হবে বলো তো, সবাই বলো উত্তর কি হবে? ইজ নাকি আর হবে? অনেকে বলছো ইজ, অনেকে বলছো আর। ভাইয়া ঠিক আছে, একটু মনোযোগ দাও সবাই, এই যে বোর্ডের দিকে তাকাও। দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রেসিডেন্ট, মনে রাখবে অ্যান্ড এর আগে একটা দা আছে, দেখো অ্যান্ড এর পরে আর দা নাই। অ্যান্ড এর আগে যদি একটা দা থাকে শুধু, এই দুইজন তখন একই ব্যক্তি হয়। কি হয়? একই ব্যক্তি। আর দুইটা জায়গায় যদি অ্যান্ড হয় তাহলে ভিন্ন ব্যক্তি হয়, ঠিক আছে? দুইটা জায়গায় যদি দা হয় তাহলে দা প্রিন্সিপাল অ্যান্ড প্রেসিডেন্ট দুইজন একই ব্যক্তি অফ দ্য ক্লাব, ক্লাবের যিনি প্রেসিডেন্ট উনি কিন্তু আমাদের কলেজের প্রিন্সিপাল, এরকম হয়। তাহলে একই ব্যক্তি, এইটা হবে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তাহলে উত্তর হবে ইজ। যদি এখানে থাকতো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এখানে যদি আরো একটা দা থাকতো তাইলে কিন্তু প্লুরাল হয়ে যেত, দুইটা আলাদা আলাদা ব্যক্তি হয়ে যেত, তখন আর হইতো। বোঝা গেছে ভাইয়া? ইয়েস, ঠিক আছে ভাইয়া, ওকে। এখন এন্ড এর মধ্যে আরো কাহিনী আছে, দাঁড়াও। বলছে দুইটা বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, এরকম ধরো আই আর আমার হচ্ছে ব্রাদার, দুজন ভিন্ন, ঠিক আছে কোনো সমস্যা নাই, দুইটা ভিন্ন জিনিস এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে তো আমরা জানি এটা প্লুরাল হবে, প্লুরাল। যেমন আই আর আমার ভাই দুজন আলাদা ব্যক্তি ছিলাম, এটা প্লুরাল ছিল। কিন্তু এদের আগে যদি আবার ইচ আর এভরি থাকে তাহলে ওইটা কিন্তু সিঙ্গুলার ভার্ব বলবে তার সঙ্গে। একটা কথা মাথায় রাখবা, দুজন আলাদা ব্যক্তি হওয়ার পরেও তাদের আগে যদি ইচ বা এভরি থাকে ওইটা কি হবে? সিঙ্গুলার হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, দেখতে পাচ্ছো এদের আগে বয়ের আগে ইচ আছে। বয় আর গার্ল দুটা ভিন্ন, শুধু বয় আর গার্ল হইলে কিন্তু প্লুরাল হইতো, কিন্তু যখনই দুজনের আগে ইচ আর এভরি চলে আসবে তখন কিন্তু এরা সবাই মিলে সিঙ্গুলার হয়ে যাবে। এই ব্যাপারটা মনে রাখবা, ইচ আর এভরি আসলে ভিন্ন হওয়ার পরেও তারা সিঙ্গুলার হয়ে যাবে। তার উত্তর হবে কি? ওয়াজ, এই জন্য ওয়াজ হয়েছে।
এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড, এই এভরি কথাটা বলে দিচ্ছে। দেখো ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড, যদি শুধু এই অংশটা থাকতো, ম্যান আলাদা জিনিস, ওম্যান আলাদা জিনিস, চাইল্ড আলাদা জিনিস, তাহলে সব প্লুরাল হইতো, তখন ওয়ার হইতো। কিন্তু যেই এর আগে একটা এভরি চলে আসছে, তখন এটা কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে কি হবে, ওয়াজ হবে এখানে। বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া কখন শেষ হবে? এই তো আর একটু ভাইয়া, আমি জাস্ট ক্লিয়ার করে পড়াচ্ছি অনেক, এই জন্য। হ্যাঁ, ধৈর্য না থাকলে হবে? আস্তে আস্তে তো বড় হচ্ছ, 9-10 স্টুডেন্ট তোমরা। দেখো এবার বলছে সাধারণত এন্ড দ্বারা যুক্ত যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, যে কথাটা বললাম। তবে উক্ত নাউন দুটি দ্বারা একই ভাব বা অর্থ প্রকাশ করলে ভার্ব সিঙ্গুলার হয়, এটা তোমাদের অলরেডি পড়াই ফেলছি। দুইটা যদি একই জিনিসকে রেফার করে সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হয়, যেমন এখানে প্রিন্সিপাল আর হচ্ছে প্রেসিডেন্ট একই ব্যক্তি ছিল, তাই ইজ হয়েছে। স্লো অ্যান্ড স্টেডি, এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডি সবসময় ইজ হবে, ইজ। কেন আমি বলছি, স্লো ধীর, আর স্টেডি দেখা গেছে হচ্ছে স্থির। মানে স্টেডি মানে হচ্ছে কন্টিনিউয়াস, মানে চলমান বা লেগে থাকার মানসিকতা, এটা বোঝায়, ঠিক আছে? বা একাগ্রতা, এক কথায় একাগ্রতা স্টেডি মানে। এই দুইটা গুণ আলাদা আলাদা, একটা হচ্ছে ধীর আর একটা হচ্ছে একাগ্রতা, দুইটা ভিন্ন জিনিস। তাহলে তো প্লুরাল হওয়ার কথা, কিন্তু প্লুরাল হবে না কেন? তোমাদের কি সে খরগোশের কচ্ছপের গল্প মনে আছে না ভাইয়া? স্লো অ্যান্ড স্টেডি, উইন দ্য রেস নাকি উইন্স দ্য রেস, মনে আছে? স্লো অ্যান্ড স্টেডি উইন নাকি উইন্স দ্য রেস, কে জেতে, মনে আছে কি? এই স্লো আর স্টেডি, এটা কার গুণ ছিল, কার কোয়ালিটি ছিল? টর্টোয়েজের, তাই না? টর্টোয়েজের। স্লো অ্যান্ড স্টেডি দুইটা গুণই কার ছিল? টর্টোয়েজের। একজনকে বোঝাইছিল দুইটা গুণ দিয়ে, একজনকে বুঝাইছিল, একজনেরই গুণ ছিল, দুইটা ভিন্ন লোকের না, এই দুইটা গুণই একজনের ছিল। তাইলে এটা সিঙ্গুলার হয়ে যাবে। স্লো অ্যান্ড স্টেডি কি হয়ে গেছে, একজনের গুণ বুঝাইছে, সিঙ্গুলার, তাই উইন্স হবে। বোঝা গেছে? সিঙ্গুলার হলেও এসিএস যুক্ত হয়। আচ্ছা, স্লো বাট স্টেডি কোনো সমস্যা নেই, স্লো অ্যান্ড স্টেডিও যা, বাট স্টেডিও তাই, দুজন দুইটা একই লোকের গুণ। ওকে, ব্রেড অ্যান্ড বাটার দুইটা সিঙ্গুলার হবে কেন? তুমি আগে বাটার খেয়ে পরে ব্রেড খাও না, বা আগে ব্রেড খেয়ে পরে বাটার খাও না, দুইটাকে একসঙ্গে খাও, একসঙ্গে, সিঙ্গুলার এরা। দ্য হর্স অ্যান্ড ক্যারিজ, ঘোড়া এবং গাড়ি, ভাই ঘোড়া আগে আগে যায় গাড়ি পরে যায় এরকম না, দুজনে একসঙ্গেই থাকে, দুইটা একই জিনিস, মনে রাখবা। হর্স এন্ড ক্যারি যেটা সিঙ্গুলার হয় সবসময়। রাইস এন্ড কারি, আগে তরকারি খেয়ে পরে ভাত খাও না কিন্তু, ঠিক আছে? দুইটা একসঙ্গে খাও, এগুলো সব সিঙ্গুলার, যা একসঙ্গে থাকে। হ্যামার এন্ড সিকল একসঙ্গে থাকে। তারপর হচ্ছে ক্রাউন এন্ড গ্লোরি, এই দুইটাই রাজার উপাধি, দুইটাই রাজার উপাধি। সো এখানে কিন্তু আমাদের কোনোভাবেই এটাকে প্লুরাল ধরা যাবে না, এগুলোকে সবসময় কিন্তু সিঙ্গুলার ধরতে হবে, সিঙ্গুলার ধরতে হবে। ওকে, হ্যামার কি ভাইয়া? হ্যামার হচ্ছে হাতুড়ি, ঠিক আছে? একজন বলছে ভাই এক্সেপশন আছে, এক্সেপশন আছে। হ্যাঁ, এক্সেপশন তো অবশ্যই আছে। এক্সেপশন হচ্ছে এইটা, এই যে টাইম এন্ড টাইড, এক্ষেত্রে ভার্ব দুটি, ভার্বটি কিন্তু প্লুরাল হবে টাইম এন্ড টাইডের ক্ষেত্রে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও অপেক্ষা করে না, স্রোতও অপেক্ষা করে না, দুটা ভিন্ন জিনিস, সময় আর স্রোত। এই জন্য কিন্তু এই দুটা প্লুরাল হয়, টাইম এন্ড টাইড। ওয়েট ফর নান, এটা কিন্তু ওয়েটস হবে না, টাইম এন্ড টাইড প্লুরাল, এটা একটু ব্যতিক্রম। ট্রফি আর ভিক্টরির ক্ষেত্রে ভাই সিঙ্গুলার হবে। দেখো যদি বাক্যের সাবজেক্ট ইজ, ইদার, নিদার এগুলা হয়, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার। ওরা নিজেরা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। যেমন বলছে এভরিবডি নোজ, এভরিবডি মনে রাখবা বডি আর ওয়ান যুক্ত শব্দ, যেমন এভরিবডি, নো বডি, তারপর হচ্ছে সামবডি, এই যে বডি যুক্ত যত শব্দ আছে, এভরি ওয়ান, নো ওয়ান, সামন, অন যুক্ত যত শব্দ আছে, ঠিক আছে? আর থিং যুক্ত যত শব্দ আছে, ইজ, এভরি, ইদার যারা আছে, নিদার যারা আছে, এটা সবসময় সিঙ্গুলার। এভরিবডির সঙ্গে আমরা ভার্ব সিঙ্গুলার, এভরিবডি সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার ইউজ করছি। শুধু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই এভরিবডিকে দে ধরছিলাম, মনে আছে? ট্যাগ কোশ্চেনকে আমরা দে ধরছিলাম, প্লুরাল ধরছিলাম, রাইট ফর্ম ভার্বসে কিন্তু কিন্তু আমরা সিঙ্গুলার ধরবো।
মাথায় রাখো। I invited Ram and Siam, but neither has come. এই যে neither এর পরে আছে has, singular. neither have come হবে না, has come হবে। এইবার একটা জিনিস মনে রাখবা, তোমরা জানতা যে এসিএস থাকলে সবসময় প্লুরাল হয় না, এসিএস থাকলে সবসময় প্লুরাল হয় না। এই নাউন গুলো দেখো আমরা লিখে দিছি, এই যে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ওরা সবসময় এস দেখা গেলে ওরা আসলে সিঙ্গুলার। ইথিক্স, গ্যালোজ, এই গ্যালোজ মানে হচ্ছে ফাঁসির কাষ্ঠ, ঠিক আছে, সবসময় সিঙ্গুলার। যেমন হিজ পলিটিক্স আর নট গুড, এটা ভুল নাকি ঠিক বলো? এইখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাইছে রাজনৈতিক দর্শন, হিজ স্ট্যাটিস্টিক্স আর, আর একটা আছে মিজেলস ইজ, দ্য নিউজ ইজ, ফিজিক্স ইজ, স্ট্যাটিস্টিক্স ইজ। ডিফারেন্স আছে ভাইয়া, ডিফারেন্স আছে। কি বলছে এখানে একটু খেয়াল করো। এখানে বলছে দেখো, এইখানে হিজ পলিটিক্স বলতে আসলে কি বুঝাইছে জানো? বুঝাইছে হচ্ছে তার রাজনৈতিক দর্শন, হিজ পলিটিক্স। আসলে এখানে বুঝাইছে হিজ পলিটিক্স বলতে বুঝাইছে হিজ পলিটিক্যাল ভিউজ, তারপর পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক দর্শন। এই ভিউজ কথাটা এখানে বলা নাই, সাইলেন্ট আছে। হিজ পলিটিক্স মানে হচ্ছে তার রাজনৈতিক দর্শন। সেই ক্ষেত্রে এটা হিজ পলিটিক্স প্লুরাল হবে এবং ভার্ব প্লুরাল হবে, হিজ পলিটিক্স। এর আগে যদি পজিটিভ বা সেই শব্দগুলোর আগে, তাহলে প্লুরাল হয়ে যাবে এরকম। মাই ম্যাথমেটিক্স মানে আমার গণিত না, আমার গণিতের জ্ঞান বা স্কিল গুলা, গণিতের স্কিল গুলা আর উইক, দক্ষতাগুলা দুর্বল, সেই ক্ষেত্রে আর হইতে পারবে। হিজ স্ট্যাটিস্টিক্স মানে তার পরিসংখ্যান না, তার পরিসংখ্যানগত জ্ঞান বা পরিসংখ্যানগত দক্ষতা বোঝাইছে হার পলিটিক্স বা হিজ পলিটিক্স, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ধরে আর বসাবো। কিন্তু এরা যদি ডিরেক্ট নাউন হিসেবে থাকে, একদম ডিরেক্ট, যেমন হচ্ছে মেজলস, বসন্ত ইজ, ঠিক আছে, তারপর হচ্ছে নিউজ সাবজেক্ট হিসেবে আছে ইজ, ফিজিক্স সাবজেক্ট হিসেবে আছে ইজ, স্ট্যাটিস্টিক্স আছে ইজ, কিন্তু এদের আগে কেউ কোনো পজিটিভ থাকলে সেটা প্লুরাল হয়ে যাবে, মনে রাখো। দেখো এবার বলছে, দেখো আর অল্প একটু হলে কিন্তু শেষ ভাই, আর অল্প একটু আছে, অল্প একটু। এরপরে কিন্তু আমরা প্র্যাকটিস, বোর্ড প্র্যাকটিস, কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু শেখাবো। দেখো যদি দুইটা সাবজেক্ট নট অনলি বাট অলসো, নিদার নর, ইদার অর দিয়ে যুক্ত থাকে, তাহলে তার পাশে বসা সাবজেক্ট অনুযায়ী, পাশে বসা বলতে আমি মনে রাখবো পরের সাবজেক্ট, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, আগের সাবজেক্ট না। আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট থাকবে, বাট পরেরটা অনুযায়ী ভার্ব বসাবো। যেমন নিদার হি নর আই, এখানে নিদারের পরে দেখো আছে হি, আর নরের পরে আছে আই। তো আমি হি কে নিব নাকি আই কে নিব, কোনটাকে নিব? আমি বলেছিলাম এই যে নট অনলি বাট অলসো, নিদার নর ইদার অর থাকলে পরের সাবজেক্ট, তাহলে হি কিন্তু বাদ, নেব কোনটা? আই কে। এই জন্য আমরা এম নিয়েছি, বোঝা গেছে? নিদার হি নর আই এম গোয়িং টু দ্য মার্কেট। আবার ইদার সুবির অর হিজ ফ্রেন্ডস, অর হিজ ফ্রেন্ডস, এই যে ইদারের পরে সুবির আছে সিঙ্গুলার, অর হিজ ফ্রেন্ডস এটা আছে প্লুরাল। আমি কি সিঙ্গুলার অনুযায়ী ভার্ব বসাবো না প্লুরাল অনুযায়ী? দেখো আমরা বলেছিলাম পরেরটা, তাহলে প্লুরাল ছিল, এখানে হ্যাভই হবে, বোঝা গেছে? আরেকটা নিয়ম নাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি, অনেক অনেক বেশি। দেখো উইথ, মনে রেখো এটা আমার একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য বলতে পারো, সব জায়গায় থাকে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এদের আগের সাবজেক্ট অনুযায়ী অনুযায়ী ভার্ব হয়।
খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো একটা সেন্টেন্স লিখছি, I as well as my brother is নাকি am present। একটু খেয়াল করো কি বলছি ভাই, দেখো I as well as my brother is, অনেকে বসা দিবে my brother is। আমি কি বলেছিলাম, এই ফ্রেজগুলো যদি থাকে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপর অ্যাকম্পানিড বা অ্যাকম্পানিড উইথ, এদের আগেরটা কি বলছিলাম, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এদের আগে। এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে এর আগে কি ছিল আই, এই আই অনুযায়ী ভার্ব বসাইতে হবে এম। বুঝা গেছে? এই ফ্রেজগুলো মনে রাখবা, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আই উইথ মাই প্যারেন্টস এম হবে, ঠিক আছে, উইথ থাকলেও সেম। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, শেষ হয়ে গেছে। এইবার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, একদম বেসিক গ্রামারের একটা পার্ট, কনজুগেশন অফ ভার্ব। ভার্বের যে রূপগুলো আছে এই রূপগুলো তোমাদের জানা থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু তোমরা রাইট ফর্ম ভার্বসে ভালো করবে। আদারওয়াইজ তুমি গ্রামার বুঝতে পারছো বাট যে ভার্বটা আছে এই ভার্বটার ফর্মগুলো তুমি জানো না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বা। তো দেখো এখানে একটা কথা বলছি, আমরা কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে আজকে জানবো। ইংরেজি ভাষায় ভার্বগুলোকে সাধারণত প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা রূপে পরিবর্তন করা যায়। এই তিন পরিবর্তনের উপর ভিত্তি করে ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব কি আর উইক ভার্ব কি? দেখো স্ট্রং ভার্বের রূপের কিছু পরিবর্তন আছে, যে ভার্বগুলো আসলে অ্যাকশন বোঝায়। স্ট্রং ভার্ব যেগুলো কাজকর্ম বোঝায়, ডিরেক্ট কাজকর্ম বোঝায়, স্ট্রং ভার্ব। এবার উইক ভার্ব বড় আছে, ঠিক আছে, হেল্প, সাহায্য করা, লেন্ড, এগুলোকে বলে উইক ভার্ব। এবার কিছু ব্যতিক্রম দিয়ে দিছি, অনেকগুলো চার্ট আছে এখানে। তো আমি একটা একটা করে তোমাদেরকে জাস্ট কয়েকটা এক্সপ্লেইন করে দেখো। দেখো স্ট্রং ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো খুবই স্ট্রং ভার্ব। ওগুলো প্রেজেন্ট ফর্ম, দেখো যত বি আছে এদের মূল বেস ফর্ম হচ্ছে বি। প্রেজেন্ট টেন্সে আমরা এম, ইজ, আর ইউজ করব, পাস্টে জানো ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপলে বিন। এই বেগিনের ক্ষেত্রে বিজ্ঞান জাস্ট আইটাকে আমরা কি করে দেবো, এ করে দেবো, পাস্ট হয়ে যাবে, পাস্ট পার্টিসিপলের জন্য ইউ করব। ফরগিভ, ফরগেভ, এই যে গিভের যে রূপ, গিভের যে রূপগুলো মনে রাখবা, গিভ, গিভ, গেভ, গিভেন। ফরগিভও সেইম, ফরের সাথে শুধু গিভের জায়গায় গেভ হয়ে যাবে, ফর গিভেন হয়ে যাবে, ঠিক আছে। গেটের ব্যাপারটা একটু ডিফারেন্ট, গেটের ক্ষেত্রে গট হয় আবার গট হয়, তিনটাই গট হয়। আবার অনেকে পাস্ট পার্টিসিপল ফর্ম গটেন লাগে, দুইটাই কারেক্ট। হ্যাং মানে ঝুলানো, এটাকে আমরা হাং করব, এ থাকলে ইউ করব, এবং হাং আর দ্বিতীয়টাও হাং করব, ঠিক আছে। বাইট কামড়ানো, বিট, এটাকে আমরা বিটেনও করতে পারবো, বিটও রাখতে পারবো, অর্থাৎ বাইট, বিট, বিট, অথবা বাইট, বিট, বিটেন। ওকে। ফল মানে হচ্ছে পতিত হওয়া বা পড়ে যাওয়া, এটা ফেল হবে আর ফলেন হবে। দেখো তাহলে বাকিগুলো তোমরা একটু দেখে নিও ভাইয়ারা, ঠিক আছে, প্রত্যেকটা ভার্বের ফর্মগুলো দেখে নিও। ব্যতিক্রম দেখো, দেখো ক্যাস্ট, 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 পুট, 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 স্প্লিট, 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 থ্রাস্ট, 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 এগুলা কিন্তু কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে, এগুলা চেঞ্জ হয় না।